শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে। গল্প স্বল্প, গল্প স্বল্প। গল্পের সব চরিত্র কাল্পনিক, বাস্তবের সঙ্গে এর কোনো রকম মিল সম্পূর্ণ কাকতালীয়। কারোর সংবেদনশীলতাকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়। এই গল্পে অপরাধ ও সহিংসতার উল্লেখ রয়েছে, যা শুধুমাত্র সাহিত্যিক উদ্দেশ্যে লেখা। কোনো ধরনের অপরাধমূলক কার্যকলাপকে সমর্থন বা উৎসাহিত করা আমাদের উদ্দেশ্য নয়। 107 FM রেইনবোতে গল্প স্বল্পতে আজ শুনবেন রাজা ভট্টাচার্যের লেখা চাবিকাঠি রহস্য। লেখক রাজা ভট্টাচার্যের জন্ম 1971 সালে হাবড়ায়। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা নিয়ে স্নাতকোত্তর করে শিক্ষকতার পেশায় যুক্ত। লেখকের কয়েকটি উল্লেখযোগ্য প্রকাশিত গ্রন্থ: দ্বারকানাথ, পরাধীন দেশের রাজপুত্র, রাজা রামমোহন প্রথম পদাতিক, লক্ষণ চরিত মানস, জলে জঙ্গলে পাহাড়ে প্রভৃতি। তিনি লিখেছেন আহির ভৈরবে ইশতেহার, খড়কুটোর মতো কাব্যগ্রন্থ। অনুবাদ করেছেন মেঘদূতম, দ্য অ্যালকেমিস্ট ইত্যাদি। আজকের গল্প রাজা ভট্টাচার্যের লেখা চাবিকাঠি রহস্য। গল্প পাঠে অর্ণব, বিহু, বাসু, আত্রেয়, অর্পণ, সোমক, শুক্লা, সুদীপ্ত ও উজ্জ্বল। গল্পের সূত্রধার সৌমি। শুরু হচ্ছে রাজা ভট্টাচার্যের লেখা চাবিকাঠি রহস্য। শপিং মলের ব্যাগেজ কাউন্টার থেকে ব্যাগটা যখন নিচ্ছি, ঠিক তখনই মুন্নাদি বলল, আমার ব্যাগটাও নিয়ে নে ভাই বুবলাই। নিজে নে, তোর ঝোলাটার ওজন 20 কিলো। বললাম বটে, আবার ব্যাগটা তুলেও নিলাম। ইট পাটকেল আছে ব্যাগে, তাই না রে? তুই নির্ঘাত প্রমোটারদের ইট সাপ্লাইয়ের ব্যবসা শুরু করেছিস। তোর সত্যিকারের কল্পনা শক্তি আছে বুঝলি। সাহিত্যের লাইনে গেলে তোর ভবিষ্যৎ উজ্জ্বল। ভেরি গুড। বলে ঝোলাটা কাঁধে আর প্যাকেটটা হাতে নিয়ে রওনা দিল। তুই 3 রকম চানাচুর কিনলি, আমি দেখেছি। পাশাপাশি হাঁটতে হাঁটতে বললাম, আমাকে 3টেই টেস্ট করাবি কিন্তু। কচু দেবো তোকে। জোর পায়ে রাস্তা পার হলো মুন্নাদি। একটা ব্যাগ তুলতে হিমশিম খেয়ে যাচ্ছিস। 4টে না 5টে মাত্র বই আছে, তাই তুলতে পারছিস না। মিনিমাম 10টা। আজ ফুচকার দাম তুই দিবি। মিথ্যে কথা বলা শাস্তি। শোভাবাজার মেট্রোর গেটের সামনে দাঁড়িয়ে ফুচকা সাঁটিয়ে ঝগড়া করতে করতে সেন্ট্রাল এভিনিউর পাশে গিয়ে দাঁড়ালাম আমরা। মুন্নাদি আসলে আমার পিস্তত দিদি, 3 বছরের বড়। ডক্টরেট করছে বাংলা নিয়ে। আর নেশা হলো, বুবলাই, কেউ আমাদের ফলো করছে। ঝট করে পিছনে ফিরে তাকাস না, বুঝে ফেলবে তাহলে। খুব স্বাভাবিক ভঙ্গিতে কথাটা বলল মুন্নাদি। আমি কেমন একটা শক্ত হয়ে গেলাম। এই ভর সন্ধেবেলা, এখনো 9টা বাজেনি, রাস্তায় গিজগিজ করছে লোক। এর মধ্যে কেউ আমাদের ফলো করতে যাবে কেন? আমরা তো কিছু করিনি। শপিং মল থেকে টুকিটাকি কেনাকাটা সেরে যে যার বাড়ি যাচ্ছি। আর মুন্নাদি বা এই ভিড়ের মধ্যে সেটা বুঝলো কি করে? আর একটু এগিয়ে আমাদের রাস্তা আলাদা হবে, রাইট? মুন্নাদি নির্বিকারভাবে সিগন্যালের দিকে তাকিয়ে বলে চলেছে। আমি বিকে পাল ধরে এগোবো, তুই ডাইনে ঢুকবি কুমোরটুলির দিকে। রোজকার রাস্তাঘাট নতুন করে বোঝাচ্ছে কেন মুন্নাদি? ভাবতে গিয়েই মাথাটা খুলে গেল। ফিসফিস করে বললাম, তাহলেই বোঝা যাবে লোকটা কাকে ফলো করছে, তোকে না আমাকে। একদম ঠিক। যাকেই করুক, অন্যজন ঘুরে এসে লোকটার পিছু নেব। ক্লিয়ার? একদম। কম দিন হলো না মুন্নাদির পাশে দাঁড়িয়ে ভয়ঙ্কর সব অপরাধীদের সঙ্গে টক্কর দিচ্ছি। এইসব এখন আমার বাঁ হাতের খেল। রাস্তা পেরিয়ে মুন্নাদি আহিরি টোলার দিকে ঢুকে গেল। আমি কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থেকে মোড়ের মাথার দোকানটায় ঢুকলাম। আর চোখে দেখলাম মুন্নাদি একবারও পেছনে না তাকিয়ে গটগট করে হেঁটে যাচ্ছে। কেউ ওর পেছন পেছন হাঁটছে না। 2টো চকলেট কিনে বেরিয়ে এসে আমিও হাঁটা শুরু করলাম। ডেফিনেটলি আমারই পিছু নিয়েছে কেউ। কি করেছি আমি? এইবার আমি ডান দিকে ঢুকলাম। রবীন্দ্র সরণি দিয়ে এগিয়ে আবার বাঁদিক, নন্দরাম সেন স্ট্রিট। এবার ফাঁকা সরু রাস্তা।
পেছনে কেউ হাঁটছে, পায়ের শব্দ পাচ্ছি। ঘাড়ের লোম খাড়া হয়ে উঠেছে আমার। ছোটবেলা থেকে ক্যারাটে শিখছি, কেউ কিছু করতে এলে। বাড়ির গেট খুলে ঢুকলাম, তারপর গেটটা বন্ধ করার ছুতোয় ঘুরে দাঁড়ালাম। গেটের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে একটা লোক, পরনে ব্লু জিন্স আর হলুদ টি শার্ট, মাঝারি গড়ন। 1 সেকেন্ডের জন্য আমার দিকে তাকিয়ে যেমন হাঁটছিল, গুনগুন করে গান গাইতে গাইতে হেঁটে বেরিয়ে গেল সোজা। তখন শুধু খেয়াল করলাম লোকটার গোঁপ আছে, তার মাঝখানটা নেই। যাচ্ছে চলে, কোথায় ফলো? এমনি এদিকে কোথাও যাচ্ছে লোকটা। আমি বারান্দায় উঠে কলিং বেলটা বাজাতে না বাজাতেই মুন্নাদি উঠে এলো। গোয়েন্দাগিরি করে করে তুই আজকাল ঝোপে ঝাড়ে বাঘ দেখছিস? দূর, এমনি একটা লোক গঙ্গার দিকে চলে গেল, ফলো না ছাই। ফলোই করছিল রে, আমি শিওর। কি করে এতটা শিওর হচ্ছিস শুনি? লোকটা মলের বাইরে থেকে তোর পিছু নিয়েছিল, রাস্তা পেরোনোর পর থেকে। মলের সামনে একটা পুলিশের গাড়ি দাঁড়িয়েছিল, খেয়াল করেছিলি? কই না তো। এনিওয়ে, আমরা রাস্তা পেরিয়ে এদিকে আসার মিনিট 2 পর থেকেই লোকটা আমাদের, মানে এখন বুঝতে পারছি তোকে, তোর পিছু নিয়েছিল। মুন্নাদি, ওটা হাতিবাগান চত্বর। আমরা গ্রে স্ট্রিট ধরে হাঁটছিলাম, তখন সন্ধ্যে 9টা। কয়েক হাজার লোক হাঁটছিল রাস্তা দিয়ে, সবাই আমাকেই ফলো করছিল। তাদের মধ্যে একজনও আমাদের ফুচকা খাওয়া শেষ হওয়ার জন্য অপেক্ষা করেনি, পাশ দিয়ে যে যার কাজে চলে গিয়েছিল। এই মরেছে, এই লোকটা দাঁড়িয়েছিল পেট্রোল পাম্পের সামনে। তারপর আমরা যখন সেন্ট্রাল এভিনিউ পার হয়ে শোভাবাজার স্ট্রিট ধরলাম, লোকটাও রাস্তা পেরোলো। তারপর আমাকে ছেড়ে তোর পিছন পিছন চললো। আমি একটা দোকানে ঢুকে ফালতু ফালতু একটা চকলেট কিনলাম, আমিও 2টো চকলেট কিনেছি। আর ইতিমধ্যে লোকটা আমাকে পেরিয়ে রবীন্দ্র সরণিতে ঢুকে গেল তোর পিছন পিছন। ফলে এবার লোকটার সামনে তুই, পিছনে আমি। কি মুশকিল, লোকটা তো কিছু করলোই না। বাড়িটা চিনে নিয়ে বেরিয়ে গেল। তোর চেহারা দেখে একা কিছু করার সাহস পায়নি মনে হয়। 5.5 ফুটের হাইটের সাদামাটা চেহারা নিয়ে এর বেশি ঝুঁকি নেওয়াটা উচিত বলে মনে করেনি। যাকে, আমি চললাম, তুই ফ্রেশ হয়ে নে। আমাদের বাড়িটা খুব পুরনো, আদ্যিকালের দোতলা বাড়ি। তেতালার ছাদের চিলেকোঠার ঘরটা হায়ার সেকেন্ডারি পাশ করার পর আমি দখল করে নিয়েছিলাম। বিশাল ঘরটা, প্রবলেম একটাই, ছাদের একেবারে অন্য প্রান্তে বাথরুম। চেঞ্জ করে ছাদ পেরিয়ে বাথরুমের দিকে যেতে গিয়ে হঠাৎই চোখ পড়ে গেল রাস্তায়। সাদা জিন্স আর লাল শার্ট পরা একটা লোক ওপরের দিকে তাকাতে তাকাতে হেঁটে যাচ্ছে গলি দিয়ে। আমি ছাদের পাঁচিলটার পাশে গিয়ে দাঁড়ানোয় আচমকা চোখাচোখি হয়ে গেল। পরক্ষণেই হালকা পায়ে বেরিয়ে গেল লোকটা। সেই 1 সেকেন্ডের মধ্যেই আমার মনে হলো লোকটার গোঁফের মাঝখানটা নেই। সকালে কুমোরটুলি পার্ক থেকে এক্সারসাইজ সেরে ফেরার সময় বেজে উঠল ফোনটা। মুন্নাদি, এই তো কালকেই রাত্রে। হ্যাঁ হ্যালো, বল। হ্যালো, তোর এক্সারসাইজ হয়ে গেছে রে? হ্যাঁ ফিরছি। এনি প্রবলেম? প্রবলেমই বটে। একবার আসতে পারবি আমাদের বাড়িতে? যাব বাবা, কেন পারবো না? কি হয়েছে সেটা বলবি তো? মেজো জেঠুর না শরীরটা একটু খারাপ লাগছে, খুব ঘাম হচ্ছে। রিকভারি নার্সিং হোমে ফোন করেছিলাম, ওরা এক্ষুনি অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে। তুই একবার। কেলেঙ্কারি করেছে, নির্ঘাত হার্ট অ্যাটাক। আচ্ছা ফোন রাখ, আমি 5 মিনিটে ঢুকছি। ওদের আহিরিটোলার বাড়িতে যখন পৌঁছলাম ততক্ষণে অ্যাম্বুলেন্স হাজির। দোতলার ঘর থেকে মুন্নাদির জেঠুকে স্ট্রেচারে শুইয়ে নামিয়ে আনার কাজটাই আসলে আমাকে করতে হলো। অ্যাম্বুলেন্স ছুটল তীর বেগে। ভর্তি করার কিছুক্ষণ পরেই অবশ্য ডাক্তারবাবু আমাদের ডেকে বললেন, না, ভয়ের কিছু নেই, স্ট্রোক নয়, হার্টের কন্ডিশন ঠিকই আছে। আসলে ওই সুগার ড্রপ করেছিল। তবে আমার মনে হয় আজকের দিনটা একটু অবজারভেশনে থাকা ভালো। বাড়ি কোথায় আপনাদের? কাছেই, আহিরিটোলা। তাহলে তো কোনো অসুবিধা হওয়ার কথা নয়। বিকেলে এসে একবার বরং দেখে যাবেন। যদি সব ঠিক থাকে তো কাল সকালে ডিসচার্জ নিয়ে নেবেন। একটু ওয়েট করে যান, বরং 2-1টা রিপোর্ট এখনই এসে পড়বে। জেঠুকে ওপরে কেবিনে রেখে আমরা নেমে এলাম নিচে। এখানে একটা ক্যাফে আছে ভাই, কফি খাই। আর যদি কিছু। কথাটা শেষ করতে পারল না মুন্নাদি।
একটা হই হই ছুটে আসছে এদিকেই। জায়গাটা এমনিতেই ভালো না, হলো কি আবার? সরে আয় সামনে থেকে। এইবার দেখতে পেলাম যে ধরনের রেলিংওয়ালা ভ্যানে করে দোকানে মালপত্র নিয়ে যাওয়া হয় সেরকম একটা ভ্যান তুমুল স্পিডে চালিয়ে আনা হচ্ছে। যারা আনছে তারাও খুব একটা সুবিধের ছেলেপুলে নয়। খাড়া লাল চুল বা জামা কাপড় দেখলে দিব্যি চেনা যায়। আর ভ্যানের উপর চিত হয়ে পড়ে আছে একটা দেহ। তার হাত পা যেভাবে নড়ছে সেটা দেখলেই বোঝা যায় এই দেহে প্রাণ নেই। পর মুহূর্তেই একটা দৃশ্য আমাদের দুজনেরই রক্ত জল করে দিল। মুন্নাদি আমার হাতটা চেপে ধরল প্রাণপণে। ভ্যানের ওপর হাত পা ছড়িয়ে পড়ে থাকা লোকটার পরনে নীল রঙের জিন্সের প্যান্ট, হলুদ টি শার্ট, সেটার বুকের কাছটা রক্তে ভেসে যাচ্ছে, আর কোফের মাঝখানটা নেই। ঝড়ের বেগে ভ্যানটাকে টানতে টানতে ভেতরে সিঁড়ির সামনে নিয়ে গেল ছেলেগুলো। সেই লোকটাই? হ্যাঁ শিওর। আমি বললাম, দেখ গোফের মাঝখানটা নেই। সেই জামা, সেই প্যান্ট। ও মাই গড, কাল রাতে তোর পিছু নিল, আজ সকালে ডেড বডি। মুন্নাদির চোখ দুটো বড় বড় হয়ে গেছে। তুই কুশল না? আমি একটু চমকে উঠে ফিরে তাকালাম। যারা এইমাত্র ভ্যানটাকে টেনে আনলো তাদের মধ্যে একজন এসে দাঁড়িয়েছে আমার সামনে। আমার হকচকিয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে এক গাল হেসে বলল, আরে আমি বিশাল, বিশাল শেঠ। ভুলে গেলি? এবি স্কুল। এইবার ঝট করে মনে পড়ে গেল বিশাল শেঠ শ্যামবাজার এভি স্কুলে আমার সঙ্গেই পড়তো। পড়াশোনায় খুব একটা সুবিধের ছিল না, 8 পর্যন্ত পড়ে পড়া ছেড়ে দিয়েছিল। তোর চেহারা তো একদম পাল্টে গেছে রে, চিনতেই পারিনি। তা তো হবেই ভাই। দেখ, আমাদের লাইফ অন্যরকম, কত কি করতে হয়। আর এটা বুঝি তোর দিদি? আপনি ডেড বডি দেখে খুব ভয় পেয়ে গেছেন না? বুকে এত রক্ত কেন ভাই? ইস, কি অবস্থা! আমার তো দেখেই মাথা ঘুরে গেছে। আপনারাই প্রথম দেখলেন বুঝি? হ্যাঁ, মাথা ঘুরে যাওয়ার মতনই কথা। ও মারওয়ারি ধর্মশালার আগে যে বন্ধ হয়ে যাওয়া কারখানাটা আছে না, ওটার ভিতরে পড়েছিল। তো সকালে ধর্মশালার দরবান উপরের বারান্দা থেকে দেখতে পেয়ে আমাদেরকে ডাক দিল, আমরা নিয়ে এলাম। কেউ খুব ক্লোজ রেঞ্জ থেকে বুকে গুলি করেছে, তাই না ভাই? হয়ে গেল। একটু আগেও ভীত সন্ত্রস্ত নারীর ভূমিকা অভিনয় করা মুন্নাদির আসল গলা বেরিয়ে পড়েছে। বিশাল অত খেয়াল করল না। হ্যাঁ হ্যাঁ, গুলি লেগেছে। দেখ ভাই, আমাদের এরিয়াতে ঢুকে কেউ মার্ডার করে চলে গেল, সেটা তো ভালো কথা নয়। তো খোঁজ করতে হবে। পুলিশে খবর দিয়েছিস? হ্যাঁ হ্যাঁ, ও পল্টু আছে না, ও ফোন করে দিয়েছে। বলতে বলতেই কে যেন ভেতর থেকে ওকে ডাকলো। আমার কাঁধে একটা মৃদু চাপড় দিয়ে ভেতরের দিকে এগিয়ে গেল বিশাল। যাওয়ার আগে বলে গেল, ভাই তোর দিদিকে একটু দেখে রাখিস। হ্যাঁ, এরকম কেসে কিন্তু ও মাথা ফাথা ঘুরে পড়ে যাওয়ার খুব চান্স আছে। আমার খুব হাসি পাচ্ছিল, তাই শুকনো মুখে একবার মাথা নেড়ে টুক করে পাশের ক্যাফেটায় ঢুকে পড়লাম। মুন্না দিয়া আমার সঙ্গে। আমাকে একটু দেখে রাখতে বলে দিয়েছে, কিন্তু কফির দামটা দিয়ে দি। ইন্টেলি সিরিয়াল কিলারের কেসের সময় আমার বমি হয়ে গিয়েছিল ডেড বডি দেখে। কফি খাইয়েছিলি তুই? মুন্নাদি হেসে ফেলে বসলো চেয়ারে। তারপর 2টো কফি অর্ডার করে আমার দিকে তাকিয়ে বলল, আচ্ছা শোন, তুই একদম 100% শিওর সেই লোকটা? এবার আমি কেমন কনফিউজড হয়ে পড়লাম। দেখ, লোকটাকে দেখেছি সাকুল্যে 2বার। দুবার? দুবার কখন দেখলি? বাড়ির সামনে দিয়ে বেরিয়ে গেল, হয়ে গেল, আবার ফিরে এসেছিল নাকি? কথাটা বলার আগেই এইসব হয়ে গেল তো, ভুলে গেছি। বোঝো কাণ্ড। কখন দেখা হয়েছিল? দেখা হয়নি, দেখে ফেলেছিলাম। ঘরে ঢুকে তারপর বাথরুমে যাওয়ার সময় দেখলাম লোকটা আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে। ড্রেস চেঞ্জ করে এসেছিল, এবার একেবারে চোখাচোখি হয়ে গিয়েছিল। মানে লোকটা ঠিক তখনই উপরের দিকে তাকিয়েছিল। তুই তো নিশ্চয়ই ছাদের পাঁচিলের উপর দিয়ে দেখেছিস। সে তো বটেই। আমি যেহেতু লোকটার পিছনে ছিলাম তাই খুব ভালো করে মুখটা দেখতে পাইনি, কিন্তু জামা কাপড়, দেহের গড়ন। এই সময় বাইরে একটা পুলিশের জিপ এসে দাঁড়ালো। ক্যাফের বাইরের দিকে দেওয়ালটা কাঁচের, তাই রাস্তা দেখা যাচ্ছে। বাবা, পুলিশ একেবারে তৎপর হয়ে উঠেছে দেখছি। মাঝবয়সী যে ভদ্রলোক ড্রাইভারের পাশের সিট থেকে নেমে এলেন, তিনি অবশ্য আমাদের চেনা। ফিসফিস করে মুন্নাদিকে বললাম, শুভজিৎ বাবুকে পাঠিয়েছে। সেটাই কি স্বাভাবিক নয়?
থানার সবচাইতে কাজের মানুষ তো ইনি। কিন্তু তুই ফিস করছিস কেন বলতো? তাও তো বটে। আসলে আমরা যেখানেই যাই একটা কিছু বিচ্ছিরি কাণ্ড ঘটে যায়, খুন খারাপি না হলে চুরি, তারপরেই পুলিশের চক্করে পড়ে যায়। এ ভাই, তুই একটু বস তো, আমি একবার শুভজিৎ বাবুর সঙ্গে কথা বলে আসি। বলে উঠে দাঁড়ালো মুন্নাদি। তাড়াতাড়ি টাকা মিটিয়ে বেরিয়ে এসে দেখলাম মুন্নাদি শুভজিৎ বাবুর সঙ্গে কথা বলতে বলতে ভেতরের দিকে যাচ্ছে। আর দেরি না করে তাড়াতাড়ি ওদের পাশে এসে দাঁড়ালাম। আমাকে দেখেই শুভজিৎ বাবু এক মুখ হেসে বললেন, আরে কুশল, কেমন আছো গো? ভালো আছি স্যার, আপনি ঠিক আছেন তো? ফার্স্ট ক্লাস। তা একদিন থানায় এসো। নতুন বড়বাবুর সঙ্গে আলাপ হয়নি নিশ্চয়ই এখনো? হয়ে গেছে স্যার পরিচয়। ওই বিজন বাড়ির কেসটার ব্যাপারে যোগাযোগ করতে হয়েছিল। ঠিক এই কথাটা বলার সময় আমরা পড়ে গেলাম বিশালের মুখোমুখি। ও এবার সত্যিই বিশাল একটা হাঁ করে মুন্নাদির দিকে তাকিয়ে রইল। কোলাপসেবল গেটটা বন্ধ করে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। দুজন কনস্টেবল সেখানে দাঁড়িয়ে আছে। অফিসারকে দেখে স্যালিউট করে গেটটা খুলে দিল। আরে এসো অদ্রিজা, এসো এসো। বললেন শুভজিৎ বাবু। আমি আর চোখে একবার বিশালের দিকে তাকিয়ে টুক করে ঢুকে পড়লাম গেটের ভেতরে। কিছু একটা গোলমেলে ব্যাপার আছে স্যার। গতকাল একেবারে নিশ্চিতভাবেই এই লোকটাই বুবলাইয়ের মানে কুশলের পিছু নিয়েছিল। আমরা হাতিবাগান থেকে ফিরছিলাম, আগাগোড়া লোকটা ভাইয়ের পিছন পিছন গিয়েছে। আর আজ কথাটা শুনে শুভজিৎ বাবু ভুরু কুঁচকে বললেন, তোমরা কি এই মার্ডারের খবর পেয়েই নার্সিংহোমে এসেছিলে নাকি? না স্যার, আমার এক রিলেটিভ ভর্তি হয়েছেন আজ সকালে। তাকে ভর্তি করে নিচে নেমে দাঁড়িয়েছি, এমন সময় দেখি ছেলেরা একটা ভ্যানে করে বডি নিয়ে আসছে। দেখেই চিনতে পারলাম। এতক্ষণে বুঝলাম। যাই হোক, তোমরা কি আরেকবার দেখতে চাও? না থাক, দাঁড়াও এখানে। আমরা বারান্দায় দাঁড়িয়ে রইলাম। শুভজিৎ বাবু সবুজ পর্দা সরিয়ে ঢুকে গেলেন পাশের ঘরটায়। এই বিশাল খুব ঘাবড়ে গেছে, তুই এত ড্রামা করিস না। অবলা নারী না ভাবলে অতগুলো খবর দিই তো চটপট। তারপরেই দেখলো সেই অবলা নারী, যার একটু আগেই রক্ত দেখে মাথা ঘুরে গিয়েছিল, সে এখন পুলিশের সঙ্গে কথা বলতে বলতে ডেড বডি দেখতে যাচ্ছে। ছি, আমি আর বন্ধু বান্ধবদের কাছে মুখ দেখাতে পারবো না। এই তো তোর বন্ধুদের ছিড়ি। আরে না না, পড়তি বংশের ছেলে, এককালে সত্যিই শেঠ ছিল। এই সময় পর্দা সরিয়ে ঘরটা থেকে বেরিয়ে এলেন শুভজিৎ বাবু। নাথিং মাচ টু ইনফর্ম। খুব কাছ থেকে গুলি করা হয়েছে। হ্যাঁ, সেটা তো জামার উপর বারুদের দাগ দেখিয়ে বোঝা যাচ্ছে। এগুলো তোমাকে আলাদা করে বলার সত্যি কোনো মানে হয় না। সম্ভবত শেষ রাতের দিকে খুনটা হয়েছে। তারপর খুব ভালো করে সার্চ করা হয়েছে ডেড বডির পকেট টকেট। বুক পকেটের নিচের দিকে সেঁটে যাওয়া এক টুকরো কাগজ বাদ দিলে একেবারে পরিষ্কার। আচ্ছা, কাগজটা কি আপনার কাছে রয়েছে? না, ফরেন্সিক টিম বডি দেখার আগে আমি খুব বেশি ডিস্টার্ব করতে চাইলাম না। তুমি বরং বিকেলের দিকে আমাকে একবার ফোন করে নিও, কেমন? ওকে স্যার, এবার আমরা দৌড়ই। জেঠু রিপোর্ট দেখে দুজনেরই আজ ইউনিভার্সিটি যেতে হবে। প্রায় 10টা বাজে। এরপর সত্যিই দেরি হয়ে যাবে। আমার 11টা থেকে ক্লাস আছে। মুন্নাদিরও কি সব জরুরি দরকার আছে, কালকেই বলছিল। জোর পায়ে হাঁটা লাগালাম দুজনেই। রবীন্দ্র সরণিতে ওঠার আগে শুধু মুন্নাদিকে বললাম, এই বিকেলে কিছু জানতে পারলে আমাকে ফোন করিস কিন্তু। এই মন দিয়ে পড়তো, রেজাল্ট যদি খারাপ হয় না, মেজো মামা তোর গোয়েন্দাগিরি ঘুচিয়ে দেবে। কথাটা খুব একটা মিথ্যে বলেনি। আমি প্রায় ছুটতে লাগলাম বাড়ির দিকে। পরপর 3টে ক্লাস হওয়ার পর জানা গেল ডিএস স্যার আসবেন না। বাড়ি ফিরে এলাম। কাকিমা দরজা খুলে একটু অবাক হয়ে বলল, কি রে, ভর দুপুরে ফিরে এলি যে? আড্ডা মারার মতো একজনকেও খুঁজে পাসনি? আমি আর কথা না বাড়িয়ে বিরক্ত হয়ে এসে নিতে পা রাখলাম। আমিও যে সিরিয়াসলি পড়াশোনা করতে পারি সেটা এরা কেউ বিশ্বাস করতেই রাজি নয়। ছাদে উঠে নিজের ঘরের দরজাটা খুলতে গিয়ে কেমন একটা খটকা লাগলো। যতদূর মনে পড়ছে ছিটকিনিটা আমি তুলে দিয়ে গিয়েছিলাম। তালা অবশ্য কোনো কালেই দিয়ে বেরোই না। বাড়ি ভর্তি লোক, তালা দিতে যাব কোন দুঃখে। দরজা খুলে যেতেই আমার মুখটা হাঁ হয়ে গেল। প্রকাণ্ড ঘরটা একেবারে তছনছ হয়ে গিয়েছে। বোঝাই যাচ্ছে ভর দুপুরে ঘরে চোর ঢুকেছিল। আর ঠিক এই সময় যখন আমি থ হয়ে ঘরে দরজার সামনে দাঁড়িয়ে রয়েছি, বেজে উঠল মোবাইলটা। মুন্নাদি ফোন করছে। তুই ঘর থেকে বেরোলি কটায়?
দরজার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো মুন্নাদি। ওর ভুরু কুঁচকে গেছে। অভ্যেস মতো 2 আঙুলে চেপে ধরেছে ধারালো চিবুক। এই ধর 10:40 নাগাদ। তালা দিয়ে যাসনি নিশ্চয়ই? কবে দিই? সেই এতগুলো লোক বাড়িতে, চিলেকোঠার ঘর, তালা দিবি বা কেন? প্রশ্ন হলো, এতগুলো লোকের চোখ ফাঁকি দিয়ে চোর ছাদে উঠলো কি করে? ডেফিনেটলি সিঁড়ি দিয়ে নয়। তার মানে ছাদটা বিশাল, চারপাশে আমার কোমর সমান উঁচু পাঁচিল। মুন্নাদি ওরকমই ভুরু কুঁচকে এগিয়ে গেল পেছনের পাঁচিলের দিকে। চোর যদি সিঁড়ি বেয়ে না ওঠে তাহলে তাকে এই পথেই আসতে হবে। রেন পাইপ দিয়ে উঠেছে, সেটাই অবশ্য স্বাভাবিক। নিজের মনে বলে চলেছে মুন্নাদি। এদিকটায় তো। আমি তাড়াতাড়ি এগিয়ে গিয়ে মুন্নাদির পাশে দাঁড়িয়ে ঝুঁকে পড়লাম। এবার স্পষ্ট বোঝা যাচ্ছে ব্যাপারটা। বললাম, বুঝেছি, আমাদের আর বাপ্পাদের বাড়ির মাঝখানে যে সরু গলি আছে, চোর সেটা দিয়ে ঢুকেছে। তারপর পাঁচিল টপকে ঢুকেছে পেছনের উঠোনে, সেখান থেকে রেন পাইপ বেয়ে ছাতে। ঘর তো খোলাই ছিল, পেছনের উঠোনেও কেউ যায় না সাধারণত। একটা প্রশ্নের উত্তর পাওয়া গেল। নাও দ্য নেক্সট কোয়েশ্চেন, তোর ঘরে কি খুঁজছিল চোর? তুই ঘরে ঢোক, আমি বাইরে দাঁড়াচ্ছি। দুজনে হাত দিলে সব ঘেটে যাবে। আগে ভালো করে দেখ কিছু মিসিং আছে কিনা। আচ্ছা, আমার ঘরে চুরি করার মতো আছেটা কি বলতো? আরে তবুও দেখ না তুই সাবধানে। দেখলাম প্রত্যেকটা ড্রয়ার খুলে মাটিতে ফেলেছে। খাটের চাদর আর তোষক উল্টেছে, বইগুলো নামিয়ে দেখেছে। সব মিলিয়ে ঘর তছনছ। তন্ন তন্ন করে খুঁজেও কিচ্ছু মাথায় ঢুকলো না। বললাম, সেটাই না রে, সবই তো ঠিকই আছে, একটা পেন বা পেন ড্রাইভও চুরি যায়নি। আর ব্যাগটা? ব্যাগটা তো তোর সঙ্গেই ছিল, তাই না? ব্যাগ না নিয়ে ইউনিভার্সিটি যাব কি করে? সেই তো। আচ্ছা, জলের বোতলটা কোথায়? ছিল না, ওটাই নিয়ে গেলাম তো ইউনিভার্সিটিতে। জল আছে? ফুরিয়ে গেছে, খাবি? নিয়ে আসি। নিয়েই আয়, তেষ্টাও পেয়েছে। পিঠের ব্যাগটা সোফার উপর রেখে দৌড়ে গিয়ে জল নিয়ে এলাম। মুন্নাদি ইতিমধ্যে ভেতরে ঢুকে সোফাতে বসে পড়েছে। ভুরুটা এখনো কুঁচকে আছে। এই নে। মাকে আর বললাম না কিছু, ফালতু ঘাবড়ে যাবে। কে জল খাবে? যা বাবা, চাইলি যাই মাত্র। আমি জল চাইলাম? ও হ্যাঁ, চাইলাম না? হ্যাঁ চাইলাম তো। বলে হাত বাড়িয়ে জলের বোতলটা নিল। তারপর ওরকম অদ্ভুত চোখে বাইরের দিকে তাকিয়ে বসে রইল। এইবার আমার বুকের ভেতরটা ঢিপ ঢিপ করতে শুরু করলো। ওর এই চোখ আমি চিনি। মুন্নাদি একটা কিছু খুঁজে পেয়েছে, কিন্তু এখন জিজ্ঞেস করলে কিচ্ছু বলবে না। হঠাৎ ধড়মড় করে উঠে দাঁড়িয়ে বলল, চল থানা থেকে একবার ঘুরে আসি। শুভজিৎ বাবু যদি কিছু বলতে পারেন। বটতলা থানার বাইরে ডিউটি অফিসারের জায়গাটা। ডান দিকে ওসির রুম, মাঝখান দিয়ে ঢুকে গেছে একটা সুড়ঙ্গ, তার দুপাশে পরপর ঘর। সেরকমই একটা ঘরে আমাদের জন্য অপেক্ষা করছিলেন শুভজিৎ বাবু। এক গাল হেসে বললেন, আরে এসো অদ্রিজা, কুশল এসো। স্যার, কিছু পাওয়া গেল? এনিথিং ইম্পর্ট্যান্ট? না, হয় পকেটে কিছু ছিলই না, নইলে মার্ডারার সবকিছু বের করে নিয়েছিল। একটা কাগজের কথা বলেছিলেন, বুক পকেটে ছিল? ও হ্যাঁ, একটা কাগজ পাওয়া গেছে বটে, খাতার পাতা থেকে ছেঁটে নেওয়া। একটু রক্ত লেগে গেছে, আমি ফটোকপি করে রেখেছি, দাঁড়াও। কাগজটা বের করে শুভজিৎ বাবু এগিয়ে দিলেন মুন্নাদির দিকে। কয়েকটা জায়গার নাম লেখা রয়েছে বলে মনে হচ্ছে, কিন্তু তা থেকে কিছু উদ্ধার করা গেল না। মুন্নাদি কাগজটা হাতে নিয়ে অবাক চোখে তাকিয়ে রইল। তারপর টান টান করে পেতে দিল টেবিলের ওপরে। এবার মুন্নাদির পাশাপাশি আমিও চোখ রাখলাম কাগজটার ওপর। মিনিট খানেক পরে আমারও ঠিক শুভজিৎ বাবুর মতোই মনে হলো, এ থেকে কিছু উদ্ধার করা আমার কর্ম নয়। কাগজটার বাঁ পাশ থেকে চলে গেছে লম্বা আর ইঞ্চিখানেক মোটা একটা দাগ। সোজা নয়, একটু এগিয়ে ডাইনে বাঁক নিয়ে আবার সোজা হয়েছে দাগটা। তার পাশে এক জায়গায় একটা স্টার দিয়ে লেখা ছোটুলাল ঘাট। সেখান থেকে অনেকগুলো লাল রঙের দাগ চলে গিয়েছে নানা দিকে। সেগুলো যেখানে গিয়ে শেষ হয়েছে সেখানেও ওই একই স্টার মার্ক আঁকা আছে। প্রত্যেকটার নিচে একটা কিছু লেখা। একটার নিচে লেখা আছে সেন্ট্রাল রোড, আরেক জায়গায় লেখা বাদামতলি, তারপর নিচে ব্র্যাকেটে লেখা হয়েছে
বারিয়াল গ্রাউন্ড রোড। আরেক জায়গায় লেখা আছে কর্নওয়ালিস স্কোয়ার। সবচাইতে ইন্টারেস্টিং এইটা। বলে শুভজিৎবাবু এক জায়গায় আঙুল রাখলেন। হ্যাঁ, দেখেছি। নামের বদলে একটা কবিতার লাইন লেখা আছে এখানে, শঙ্কর হৃদয় মাঝে কালী বিরাজে। মানে কি এসবের? নো আইডিয়া। এমনিতে তো মনে হচ্ছে এটা কোনো গেম প্ল্যান, বা বলা ভালো তার ম্যাপ। কিন্তু ঠিক ঠিক, ম্যাপ। এটা আমারও মনে হয়েছে, কিন্তু কোথাকার? এরকম কোনো জায়গার নাম তো। মুন্নাদি চুপ করে গেল। হঠাৎ বুঝতে পারলাম আমার মগজে কিছু একটা ঢেউ দিচ্ছে। এই মোটা দাগটা আমার চেনা, কোথায় দেখেছি? এই 2-3 দিনের মধ্যেই ঝাঁ করে মনে পড়ে গেল, ঠিক এইরকমই একটা দাগ আমি দেখেছি ওয়েব ম্যাপে। কিসের দাগ, কিসের দাগ এত চেনা? ঝড়ের বেগে পকেট থেকে মোবাইল বের করে গুগল ম্যাপটা খুললাম। কোন লোকেশন দিতেই ম্যাপের গায়ে ফুটে উঠল লাল রঙের জলের ফোঁটার মতো দাগটা। এটা বড়তলা থানা। নেই তো ওরম কোনো দাগ। 2 আঙুলে ছোট করলাম ম্যাপটা। প্রায় সঙ্গে সঙ্গেই পাশ থেকে একটা শব্দ পেয়ে চমকে তাকালাম মুন্নাদির দিকে। চোখ দুটো বড় বড় হয়ে গেছে এখন, দৃষ্টি আমার মোবাইলের দিকে। গঙ্গা, ওই দাগটা আসলে গঙ্গা। সাবাস বুবলাই। শুভজিৎবাবু চমকে উঠে বললেন, কোন দাগ? কিসের দাগ? এই যে স্যার, এই দাগটা। ভাই একদম ঠিক ধরেছে। বাঁকটা খেয়াল করুন। রাইট, একদম ঠিক। এটা গঙ্গা, ঠিক। কিন্তু গঙ্গার পাশে ছোটুলাল ঘাট। এরকম কোনো ঘাটের নাম তো আমিও শুনিনি। আর এই বাদামতলি, তারপর কবিতা, এটা কিরকম ধাঁধা? প্রায় আধ ঘন্টা পরে বেরিয়ে এলাম আমরা। কিছুতেই কিছু মাথায় আসছে না কারু। চা ঠান্ডা হয়ে গেল, সমাধান বেরোতো না। হাতিবাগানের রাস্তায় উঠে আমি বললাম, চপ খাবি? সেটাই বেটার। চপ খাই চল, মাথাটা একেবারে কাজ করছে না। খালি পেটে মাথা কাজ করে না তোর, এটা আমি আগেও দেখেছি। চল। রাস্তার পাশে দাঁড়িয়ে চপ খেয়ে চা খেয়ে ফের হাঁটা শুরু করলাম ভাই বোনে। মুন্নাদি এমন বিচ্ছিরিভাবে হাঁটছে যেন এক্ষুনি গাড়ি চাপা পড়বে। তুই এত চাপ নিচ্ছিস কেন? তোকে তো এবার কেউ ডেকে আনেননি। ম্যাপের ধাক্কায় তোর ঘরে যে চুরি হয়ে গেছে সেটাও বলতে ভুলে গেলাম। কি বলতিস? কিছু তো চুরি যায়নি। চোর ঢুকেছিল সেটা তো ঠিক। এই কর্নওয়ালিস স্কোয়ার কথাটা কোথায় যেন শুনেছি। ওটা কর্নওয়ালিস রোড, বিবেকানন্দ রোডের পুরনো নাম। বটে বটে। আবার আকাশের দিকে তাকিয়ে হাঁটতে লাগলো মুন্নাদি। আমি আর রিস্ক নিলাম না, সোজা ওকে বাড়ি পৌঁছে দিয়ে তারপর নিজের বাড়ির দিকে রওনা দিলাম। এত ভাবলে কেউ হাঁটতে পারে? সন্ধে হয়ে গেছে বেশ কিছুক্ষণ আগে। আমাদের গলিটা শুনশান হয়ে গেছে যথারীতি। কেমন একটা অস্বস্তি হচ্ছে আজ। কালকে এই রাস্তাতেই আমাদের পিছু নিয়েছিল একজন। বাপ্পাদের বাড়িটা পার হচ্ছি, ঠিক সেই সময় 2টো বাড়ির ফাঁকে সরু গলিটা থেকে ঝড়ের বেগে বেরিয়ে এলো লোকটা। হাতে একটা ছোট কিন্তু মোটা লোহার রড। এত চটপট হাত চালাতে আমি আজ অব্দি কাউকে দেখিনি। যখন ব্যাপারটা বুঝলাম তখন দেরি হয়ে গেছে। ঘাড়ের ওপরে মোক্ষম বাড়িটা পড়তেই সব অন্ধকার হয়ে গেল। এটা আমার ঘর নয়, একটা খুব পুরনো বাড়ির অংশ। নোনা ধরা ইটের দেওয়াল, কোনো জানালা নেই। টিমটিমে একটা বাল্ব জ্বলছে। মেঝেটা ভিজে। সেই মেঝেতে উপুড় হয়ে শুয়ে আছি আমি। কেন এভাবে ভিজে মেঝেতে শুয়ে আছি আমি? কথাটা মাথায় আসতেই ধড়মড় করে উঠে বসতে গেলাম। আর সঙ্গে সঙ্গে চোখের সামনে লাল নীল তারা দেখতে পেলাম। ঘাড়ে অসহ্য ব্যথা। মাথাটা ঘুরে গেল বাঁই করে। আবার মুখ থুবড়ে মেঝেতেই পড়ে গেলাম। আর ঠিক তখনই খুলে গেল সামনের দরজাটা। একটা লোক ঘরে ঢুকলো। আমি শুধু পা দুটো দেখতে পাচ্ছি। পেছন ফিরে দরজায় ছিটকিনি লাগিয়ে দিল লোকটা। এবার সাবধানে হাতের ওপর ভর দিয়ে আস্তে আস্তে উঠে বসলাম।
আর পরক্ষণেই আমার সামনে এসে পড়ল একটা কিছু। কয়েক সেকেন্ড তাকিয়ে থাকার পর চিনতে পারলাম ওটা আমার ইউনিভার্সিটি নিয়ে যাওয়ার ব্যাগটা। ছুরি দিয়ে ফালা ফালা করে কাটা হয়েছে সেটাকে। এর মধ্যেও নেই। কোথায় লুকিয়েছিস ঠিক করে বল, নইলে মানুষ মারতে আমার হাত কাঁপে না। আপ্রাণ চেষ্টায় মাথা সোজা করলাম। মাঝারি হাইটের অসম্ভব বলিষ্ঠ একটা লোক দাঁড়িয়ে আছে আমার ঠিক সামনে, মুখে মাস্ক, তবু কেমন চেনা চেনা লাগছে। এই এক কথা দুবার জিজ্ঞেস করা আমার অভ্যাস নেই। চাবিটা কোথায় লুকিয়েছিস বল। গলাটা বরফের মতো ঠান্ডা। কিসের চাবি? আমি কেন লুকোতে যাব? অসম্ভব দুর্বল গলায় বললাম কথাটা। এরকম অভিজ্ঞতা আমার এর আগে হয়নি। ভোর সন্ধ্যাবেলা আমার বাড়ির সামনে থেকেই লোকটা আমাকে তুলে নিয়ে এসেছে। এটা চিনিস? এইবার আমার সর্বাঙ্গ শক্ত হয়ে গেল। টিমটিমে আলোতেও বোঝা যাচ্ছে এটা একটা পিস্তল, কিন্তু এরকম লম্বাটে নলওয়ালা পিস্তল আমি কখনো দেখিনি। তোর ঘরে নেই, ব্যাগে নেই, জামা প্যান্টের পকেটে নেই। ওই মেয়েটাকে দিয়েছিস? ঠিক করে বল, লাস্ট চান্স দিচ্ছি একটা। এইবার লোকটা পিস্তলটা তুলে ধরল আমার দিকে, নিশানা আমার দুই ভুরুর মাঝখানে। লাস্ট চান্স, বল চাবিটা কোথায় লুকিয়েছিস? আরে আমি বুঝতে পারছি না কোন চাবি, কিসের চাবি। আমি কারো কাছ থেকে চাবি নিইনি। আমি তো স্টুডেন্ট, পড়াশুনো করি। তাহলে বড়তলা থানায় গিয়েছিলিস কেন? সে তো ওই আমার ঘরে চোর ঢুকেছিল বলে। জিডি করার জন্য গেলে ভিতরে গেলি কি করতে? বাইরে তো ডিউটি অফিসার বসেই ছিল। মাথা কাজ করছে না আমার। লোকটা সব জানে। এবার বল চাবি কোথায়? কাল একজন গেছে, আজ তোর পালা, বল। এইবার বুঝতে পারলাম পিস্তলটায় সাইলেন্সার লাগানো আছে। সেই জন্যই সেন্ট্রাল এভিনিউর পাশে বসে গুলি চালানো সত্ত্বেও কেউ শুনতে পায়নি। সেফটি ক্যাচ সরানোর শব্দটা যে এত জোরালো আজ প্রথম মনে হলো। পরক্ষণেই তার 10 গুণ জোরে একটা শব্দ হলো। এক মুহূর্তের জন্য আমার মনে হলো ঘরটাই যেন কেঁপে উঠল সেই শব্দে। দরজায় অসম্ভব জোরে লাথি মেরেছে কেউ। তার সঙ্গে সঙ্গে শোনা গেল ভারী একটা গলা, দরজা খুলুন, দরজা খুলুন, পুলিশ। বিদ্যুৎ বেগে ঘুরে দাঁড়ালো লোকটা। আমি জানি ওর চলাফেরা কি সাংঘাতিক দ্রুত গতির, আর সেই কারণে এটাও জানা আছে যে এরকম সুযোগ আমি আর পাবো না। চুলোই যাক ঘাড়ের ব্যথা। স্প্রিংয়ের মতো একটা লাফে নিজেকে প্রথমে তুলে দাঁড় করালাম, তারপর ডান হাতটা সামনে এগিয়ে দিয়ে বাঁ পায়ের উপর ভর রেখে ডান পায়ের একটা সাইড কিক, ঠিক ঘাড়ের ওপরেই। একেবারে আক্ষরিক অর্থে মুখ থুবড়ে পড়ল লোকটা। মেঝেতে আছড়ে পড়ার ভোঁতা একটা শব্দ হলো। কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থেকে চোখে সর্ষে ফুল দেখার ব্যাপারটা থেমে যাওয়ার জন্য অপেক্ষা করতে হলো আমাকে। তারপর টালমাটাল পায়ে এগিয়ে গিয়ে ছিটকিনি খুলে দিলাম। প্রায় সঙ্গে সঙ্গে শুনতে পেলাম মুন্নাদির ধারালো গলা, বসে পড় ভাই। বাড়ির বড়রা বলে আমি নাকি ছোটবেলা থেকে কখনো মুন্নাদির কথার অবাধ্য হয়নি। এখন এই বয়সেও দেখলাম অভ্যেসটা রয়ে গেছে। বলা মাত্র হাঁটু গেড়ে বসে পড়লাম মাটিতে। আর সঙ্গে সঙ্গে পুলিশ নয়, প্রথমে ঘরে ঢুকলো মুন্নাদি। আমার পাশ দিয়ে আরেক পা এগিয়ে এসে ও তুলে ধরলো ওর ডান হাতটা। তারপর সেটা বিদ্যুতের বেগে নেমে এলো ওপর থেকে নিচের দিকে। এইবার পেছন ফিরে দেখলাম 2 হাত দিয়ে নিজের কপাল চেপে ধরে আস্তে আস্তে বসে পড়েছে লোকটা। ওর হাত দুটো ভিজে যাচ্ছে রক্তে। মুখ ঘুরিয়ে দেখলাম শীতল চোখে ওর দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে মুন্নাদি। ওর হাতে সেই বেঁটে আর মোটা লোহার ডান্ডাটা, যেটা দিয়ে লোকটা আমার ঘাড়ের ওপরে বাড়ি মেরেছিল। যা সৎবোধ। পরক্ষণেই ঘরে ঢুকতে আরম্ভ করলেন পুলিশ কর্মীরা। তাদের কাজ অবশ্য শুরু হবে অপরাধীকে মেঝে থেকে টেনে তোলা দিয়ে। পরপর দুটো মোক্ষম আঘাত পেয়ে তার এখন আর উঠে বসার ক্ষমতা নেই। একটা অধৈর্য ঝটকায় ডান্ডাটা ছুঁড়ে ফেলল মুন্নাদি। তারপর হাঁটু গেড়ে বসে পড়ল আমার সামনে। 1 সেকেন্ড তাকিয়েই আমার ঘাড়ের উপর হাত রেখে বলল, এইখানটা মেরেছিল না? ব্যথা করছে খুব? খুব লেগেছে তোর? আমি প্রাণপণ চেষ্টায় মুখে একটু হাসি ফুটিয়ে তুলে বললাম, এখন আর অত ব্যথা করছে না, বরফ দিলে তো ঠিক হয়ে যাবে বল। একবার ঢোক গিলে কান্নাটা সামলে নিল। উঠতে পারবি? না উঠলে ওকে মারলাম কি করে? তুই
তুই ওকে মেরেছিলি? আমি দেখলাম আবার তোকে মারতে আসছে, তাই দরজায় আওয়াজ শুনে যেই ঘুরে দাঁড়িয়েছে অমনি একটা মেরেছিল, দুটো খেয়েছে। আয় উঠে পড়তো, হাতটা ধর আমার। সত্যি সত্যি ওর হাত ধরেই উঠে দাঁড়াতে হলো। অসম্ভব দুর্বল লাগছে। কুশল হাঁটতে পারবে নাকি স্ট্রেচার আনতে বলবো? শুভজিৎ বাবুর মুখটা এখন পাথরের মতো শক্ত। আর 2 মিনিট দেরি হলেই। থ্যাংক ইউ অদ্রিজা, থ্যাঙ্কস আ লট। তার মানে মুন্নাদি আবার কি করলো? ঘরটা থেকে বেরিয়ে এলাম মুন্নাদির হাত ধরে। একটা লম্বা করিডর, ডান দিকটা নিচু হয়ে গেছে, সেদিকে অন্ধকার। বাঁ দিকে একটা দরজা, সেটা দিয়ে আলো দেখা যাচ্ছে। আস্তে হাঁটবি, মেঝেটা খুব পিছল কিন্তু। এরম ভিজে কেন সবকিছু? জোয়ারের সময় জল ওঠে। পেছন ফিরে দেখলাম পিছমোড়া করে বাঁধা অবস্থায় লোকটাকে ঘর থেকে বের করে আনছে পুলিশেরা। তোমরা দুজন আমার গাড়িতে ওঠো, আগে কুশলের একটা মেডিকেল চেক আপ করানো দরকার। এরকম শক্তপোক্ত ছেলে একেবারে অজ্ঞান হয়ে গেল। ভাবো তো কত জোরে মারা হয়েছিল। এখন আর অতটা ব্যথা করছে না স্যার, একটু বরফ পেলেই। ওটা থানাতেই পাওয়া যাবে। ঠিক আছে, একবারে থানাতেই ফেরা যাক। একটা অসম্ভব ভাঙাচোরা বাড়ির উঠোনে বেরিয়ে এসে মুন্নাদি জিজ্ঞেস করলো, দেখ তো জায়গাটা চিনতে পারছিস? এইবার চারপাশে একবার ভালো করে তাকাতেই চিনতে পারলাম, এ তো মল্লিকঘাট যাওয়ার রাস্তাটা। ঠিক বলেছিস, কিন্তু আজ থেকে অনেক বছর আগে জায়গাটার নাম ছিল ছোটুলাল ঘাট। আর জন্ম থেকে আসছি এখানে, জীবনেও এই নামটা শুনিনি। বলতে বলতেই থমকে গেলাম আমি। না, শুনেছি নামটা, এই কোথায় শুনলাম রে? শুনিসনি, পড়েছিস। ডেড বডির বুক পকেটে যে কাগজটা ছিল তাতে লেখা ছিল। এইবার ধাঁ করে সব মনে পড়ে গেল। ঠিক আরো অনেকগুলো অচেনা শব্দের সঙ্গে এটাও লেখা ছিল বটে। এখন আর কথা নয়, সোজা থানা। বলে নিজে গাড়িতে উঠে পড়লেন শুভজিৎ বাবু। একটু কমেছে ব্যথাটা? জিজ্ঞেস করলেন বটতলা থানার নতুন ওসি জয়ন্ত রায়চৌধুরী। তার ঘরেই আপাতত বসেছি আমরা। মুন্নাদি ক্রমাগত আমার ঘাড়ে বরফ ঘষে চলেছে একটা রুমাল জড়িয়ে। অনেকটাই কমে গেছে স্যার, ও শুনছে না বলে আমি করুণ চোখে তাকালাম মুন্নাদির দিকে। চাটা গরম গরম খেয়ে নাও, আর একটু ভালো লাগবে। এবার আপনি বলুন অত্রিজা, আপনার কথা শোনার জন্যই বসে আছি আমরা সবাই। হাতের রুমালটা আইস বক্সের মধ্যে নামিয়ে রেখে সোজা হয়ে বসলো মুন্নাদি। তারপর বলল, এবার লোকটাকে নিয়ে আসুন স্যার, নইলে সব কথা বের করা যাবে না। ওসির চোখের ইশারায় বেরিয়ে গেলেন এক ভদ্রলোক। একটু পরেই ফিরে এলেন, সঙ্গে সেই লোকটা। আর লোকটাকে ঢুকতে দেখে আমার মনে হলো আমি এবার অজ্ঞান হয়ে যাব। এই লোকটাকে তো আমি সকালেই একটা ভ্যানের ওপর মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেছি। আমার যে এরকমই একটা রিয়াকশন হবে সেটা আন্দাজ করতে পেরে মুন্নাদি আগে থেকেই আমার হাতটা চেপে ধরে বলল, এ সে নয়। ওই দুর্বল অবস্থাতেও আমি প্রায় চেঁচিয়ে উঠলাম, নয় মানে? সেই লোকটাই তো, সকালে দেখেছি, এর মধ্যে চিনতে পারবো না? কয়েক সেকেন্ড অসম্ভব ঘৃণার সঙ্গে লোকটার দিকে তাকিয়ে মুন্নাদি বলল, না, চিনতে পারছিস না তুই। পারার কথাও নয়, তুই যাকে দেখেছিলি এ তার ভাই। তারপর কয়েক সেকেন্ড চুপ করে থেকে যোগ করল, চমচ ভাই। আমার মুখটা হাঁ হয়ে গেল। আইডেন্টিক্যাল টুইন, খুব বিরল বলা যায় না। আমি নিজেও এরকম অন্তত দুজোড়া ভাই বোনকে চিনি। আমি বলে উঠলাম, আমিও চিনি রুদ্রনীল আর স্বপ্ননীল, আমার বন্ধু। একটা প্রকাশনা চালায় ওরা। সাধারণত যমজ ভাই বোনদের মধ্যে সাংঘাতিক টান দেখা যায়, আইডেন্টিক্যাল টুইন হলে তো তার থেকেও বেশি। আর এই লোকটা। থেমে গেল মুন্নাদি, যেন যা বলতে চাইছে সেটা ওর মুখ থেকে বেরোচ্ছে না। কয়েক সেকেন্ড চুপ করে থেকে আবার বলল, আর এই লোকটা ওর যমজ ভাইকে খুন করেছে। মাথা নিচু করে দাঁড়িয়েছিল লোকটা। এবার তাকে বসিয়ে দেওয়া হলো ভেতরের কোণার একটা চেয়ারে, মাথায় বড় একটা ব্যান্ডেজ। ওভাবে নয়, গোড়া থেকে খুলে বলো অদ্রিজা।
আমিও বহুক্ষণ পর্যন্ত কিছু বুঝতে পারিনি স্যার। এখনো যে সবটা বুঝছি তা নয়, কিন্তু এই লোকটা যদি বাকি কথাগুলো বলে দেয় তাহলেই গল্পটা পরিষ্কার হয়ে যাবে। এইবার একবার চোখ খুলে মুন্নাদির দিকে তাকালো লোকটা। সেই চোখের দৃষ্টি দেখলে বুকের রক্ত হিম হয়ে যায়। খাঁটি খুনির চোখ যাকে বলে। সত্যি মুন্নাদি কয়েক সেকেন্ড দেরি করলে আমার বাঁচার কোনো আশা ছিল না আজ। কোত্থেকে শুরু করব জানি না। আচ্ছা বেশ, গতকাল সন্ধ্যে থেকেই শুরু করা যাক। আমার ভাই কুশল আর আমি একটা শপিং মল থেকে বেরোনোর সময় বুঝতে পারি এই লোকটা। ঠিক এই সময় ওসির চেম্বারের রিভলভিং দরজাটা সশব্দে খুলে গেল। সেখানে এসে দাঁড়ালেন জেলা পুলিশের খাকি ইউনিফর্ম পরা একজন অফিসার। ভদ্রলোক বোধহয় জয়ন্তবাবুর দিকে তাকিয়ে কিছু একটা বলতে যাচ্ছিলেন। তার আগেই তার চোখ দুটো বড় বড় হয়ে গেল। প্রায় চেঁচিয়ে উঠে বললেন, কমল ধরা পড়ে গেছে। এটা কমল না বিমল? সেটা অবশ্য একমাত্র এই লোকটাই বলতে পারবে। আর আপনি বোধহয় চন্দননগরের আইসি সমরেশ চন্দ। আর আপনি নিশ্চয়ই অদ্রিজা চৌধুরী, যার সঙ্গে সন্ধ্যাবেলায় কথা হলো। নমস্কার, ভেতরে আসুন। একমাত্র আপনিই ওদের আগে দেখেছেন। হ্যাঁ, সেটাও এক মুহূর্তের জন্য। চন্দননগর এসবিআই থেকে পালাচ্ছিল বাইকে চেপে। ধারালো চোখে কোনায় বসে থাকা লোকটার দিকে একবার তাকিয়ে সমরেশ বললেন, হ্যাঁ, তাও চিনতে ভুল হবে না। এটা হয় কমল নয় বিমল, তাদের মধ্যে কোনো একজন। সেটা অবশ্য কনফার্মলি বলতে পারবো না। আমি কমলাক্ষ বসাক। এইবার মুখ খুলল লোকটা, থমথমে চেরা গলা। যে মরে গেছে তার নাম ছিল বিমলাক্ষ। ওকে মেরে দিলি কেন? তোর নিজের ভাই ছিল তো, যমজ ভাই। বকরা নিয়ে ঝামেলা হয়েছিল। সব টাকা মেরে দেওয়ার তালে ছিল, মাথা খারাপ হয়ে গেছিল ওর। গতকাল কি হয়েছিল? এর উত্তর অবশ্য আমার কাছে রয়েছে। গতকাল বিমল আমার সামনে পড়ে গিয়েছিল হাতিবাগানে একটা শপিং মলে। চিনতে পেরেই এক দৌড়ে বেরিয়ে গেল। আমি সিভিল ড্রেসে ছিলাম। দৌড়ে বেরিয়ে আসতে আসতে দেখি হাওয়া। এইবার সব বুঝতে পারছি। আপনি ওর পিছু নিয়েছিলেন দেখে মাথা গুলিয়ে গিয়েছিল বিমলে। ভেবেছিল ধরা পড়লে চাবির অর্ধেকটা আপনার হাতে পড়ে যাবে। কিসের চাবি? এরকম মাঝখান থেকে এলোমেলো ভাবে বললে। এবার সব ঠিক আছে, একদম মিলে গেছে। ওকে ফাইন, গোড়া থেকে বলছি। এরা দুই ভাই খুব বনেদে বাড়ির ছেলে। খুব সম্ভবত এরা যখন বড় হচ্ছে ততদিনে সব গেছে। পুরনো বাড়িটা ইটের পাঁজা হয়ে গেছে। ওদিকে ভাঁড়ে মা ভবানী। আমাদের এই দিকটায় এরকম ফ্যামিলি প্রচুর। একদিকে বড়দের মুখে কোটির কোটি টাকার গল্প, আর এদিকে খাওয়াই জোটে না। এই বৈপরীত্য থেকে বোধহয় এদের মধ্যে এরকম অপরাধ প্রবণতা তৈরি হয়েছিল। প্রথমে দুই ভাই মিলে ছোটখাটো চুরি টুরি করে হাত পাকিয়েছিল, তারপর মারিত গন্ডার লুটিত ভান্ডার। এক্ষেত্রে ভান্ডার বলতে ব্যাংক। ঠিক তাই, শুরু হলো প্ল্যান মাফিক ব্যাংক ডাকাতি। ঠান্ডা মাথায় ছক কষে অলরেডি অন্তত 4টে ব্যাংকে ডাকাতি করেছে এরা। প্রায় 2 কোটি টাকা। কি ঠিক বললাম তো কমল? মুন্নাদির চোখ ঘুরে গেছে কোনায় বসা লোকটির দিকে। বড় বড় চোখে তাকিয়ে আছে লোকটা। বুঝতে পারছে না মুন্নাদি কোন মন্ত্র বলে সব জেনে ফেলল। তার মানে এই যে পরপর ব্যাংক ডাকাতিগুলো হচ্ছিল সব এরা দুই ভাই মিলে করেছে। এই কাগজটা দেখুন স্যার, আগাম প্ল্যান করাই ছিল কোথায় কোথায় ডাকাতি করা হবে। শুধু চালাকি করে নাকি হয়তো সিম্পলি উদ্ভট খেয়ালে লোকেশনের পুরনো নামগুলো লিখেছিল ওরা। বোধহয় এটাও এক ধরনের বনেদিয়ানা। পুরনো নাম? কোন জায়গার? এসব নাম তো কখনো শুনিনি। শুনবেন কোত্থেকে? কোনোটা 150 বছর, কোনোটা 200 বছর আগে বদলে গিয়েছে। ওগুলো হলো কোডে লেখা ব্রাঞ্চের নাম। সেন্ট্রাল রোড হলো হ্যারিসন রোডের আসল নাম, এখন যার নাম মহাত্মা গান্ধী রোড। কর্নওয়ালিস স্কোয়ার হলো আজকের হেদুয়া। তেমনি ফরেস্ট ডাঙ্গাকে আজ আমরা চিনি চন্দননগর নামে। বোঝো কাণ্ড। কিন্তু যেটা দেখে আমি ব্যাপারটা বুঝতে পারলাম সেটা হলো ওই বাদামতলি। ওখানে ব্র্যাকেটে বুরিয়াল গ্রাউন্ড রোড লিখে ভুল করে ফেলেছিল ওরা। গোরস্থানে যাওয়ার রাস্তাটার নাম যে আজ পার্ক স্ট্রিট, সেটাই প্রথম মনে পড়ে গেল। আর সেই সূত্র ধরেই বাকিগুলো। তারপর মনে পড়ল গত মাস দুয়েকের মধ্যে এর প্রত্যেকটা জায়গায় একটা করে ব্যাংক ডাকাতির ঘটনা ঘটেছে। শুভজিৎ বাবু বিভিন্ন থানায় ফোন করে সেগুলোকে কনফার্ম করলেন। তারপর বুঝলাম যেখান থেকে দাগগুলো শুরু হয়েছে সেটাই এদের ডেরা, ছোটুলাল ঘাট, আজকের মল্লিক ঘাট।
এটা ধরতে পারাটাই আমার প্রাণ বাঁচিয়েছে। তার মানে বোঝার সঙ্গে সঙ্গেই মুন্নাদি পুলিশ নিয়ে দৌড়েছিল ঝড়ের বেগে। দাঁড়াও দাঁড়াও, এই ছড়াটার মানে কি? শঙ্কর হৃদয় মাঝে কালী বিরাজে। বাংলা 1110 সালে শঙ্কর ঘোষ নামক এক ভদ্রলোক ঠনঠনিয়া কালীবাড়ির আজকের মন্দির আর মূর্তি তৈরি করে দিয়েছিলেন। কবিতাটা মন্দিরের গায়ে লেখা আছে। খুব সম্ভবত কবিতায় শঙ্কর শব্দটার মানে শিব, এবং এই শঙ্কর ঘোষ দুজনকেই বোঝাচ্ছে। বাপরে, তার মানে এটা বোঝাচ্ছে ঠনঠনে কালীবাড়ি এলাকার কোনো একটা ব্যাংক। গত 7ই ডিসেম্বর ব্যাংকল কলেজ স্ট্রিটের ব্যাংকের ডাকাতির ঘটনাটা এরাই ঘটিয়েছিল স্যার। ঠনঠনে কালীবাড়ি থেকে মোট 130 মিটার দূরে। মাই গড! কিন্তু চাবি, কিসের চাবি সেটা? মল্লিকঘাটের কাছের ওই বাড়ির দোতলায় একটা আদ্যিকালের সিন্ধুক আছে। তার চাবিটা দুভাগে ভাগ করা যায়। সেকালের জমিদারির সিন্ধুক, এক ভাগ হয়তো জমিদারের কাছে থাকতো, আর আরেক ভাগ নায়েবের কাছে, যাতে নায়েব কখনো একা সিন্ধুক খুলে টাকায় হাত দিতে না পারে। এইবার বুঝেছি, এরা চাবি দুভাগ করে এক একজন এক একটা অংশ রেখে দিয়েছিল। বিমলের কাছে যে টুকরোটা ছিল সেটাও ঢুকিয়ে দিয়েছিল আমার ব্যাগে। একদমই তাই। রাত্রিরে পোড়ো কারখানার চত্বরে বসে তাই নিয়ে দুই ভাগের মধ্যে তুল কালাম ঝগড়া হয়ে গেল। কমল কিছুতেই বিমলের কথা বিশ্বাস করতে পারল না। ভাবলো ও ইচ্ছে করে চাবি লুকিয়ে রেখেছে, বাকিটা বানিয়ে বানিয়ে বলে সব টাকা নিয়ে পালিয়ে যাবে। রাগের মাথায় গুলি চালিয়ে দিল পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে, আর বিমল ওখানেই পড়ে মরে গেল। নিজের ভাইকে মেরে ফেললি হতভাগা, হ্যাঁ? নিজের ভাইকে মেরে ফেললি? তুই কি মানুষ? অসম্ভব তীব্র ঘৃণার সঙ্গে বলে উঠলেন শুভজিৎ বাবু। হঠাৎ হাওমাও করে কেঁদে উঠল এতক্ষণ শক্ত হয়ে বসে থাকা লোকটা। মাথাটা গুলিয়ে গিয়েছিল স্যার। এতগুলো টাকা জীবনে দেখিনি। হঠাৎ কেমন মনে হলো মিথ্যে কথা বলছে। আমাকে বাড়িটা দেখিয়ে দিয়েছিল, ছেলেটাকেও, তাও বিশ্বাস করতে পারলাম না। রাগের মাথায় আমাদের বাড়ির সবার স্যার রাগ খুব বেশি। ওটা আমাদের বংশের রোগ। বংশের গুমর এদের কখনো যায় না। বিমল ওকে কুশলের বাড়িটা চিনিয়ে দিয়েছিল। দুপুরে সেই ঘর সার্চ করলো, চাবি পেল না। তখন মাথায় বাড়ি মেরে ওকে অজ্ঞান করে গাড়িতে তুলে নিয়ে চলে গেল নিজের বাড়িতে। ভেবেছিল হয় ওর পকেটে নয় ব্যাগের মধ্যে থাকবে, কিন্তু সেখানেও পাওয়া গেল না। কিন্তু তুই তো বললি ব্যাগের মধ্যেই ছিল। ছিলই তো, রেন কভারের কাপটার মধ্যে। তোর ঘরে যখন কিছু পাওয়া গেল না, তোকে জল আনতে পাঠিয়ে আমি ওটা বের করে নিয়েছিলাম। বলে কাঁধের ঝোলাটা থেকে একটা অদ্ভুত জিনিস বার করলো মুন্নাদি। সত্যি একটা চাবির নিচের দিক এটা। বাকিটা ইতিমধ্যেই ওর পকেট থেকে বেরিয়েছে। বাকি অংশটা উনি এগিয়ে দিলেন মুন্নাদির দিকে, আর ও দুটোকে এক জায়গায় করে প্যাঁচ কষে লাগিয়ে ফেলতেই তৈরি হয়ে গেল একটা প্রায় 6 ইঞ্চি লম্বা লোহার আস্ত চাবি। এইবার এই চাবি দিয়ে পোড়ো বাড়ির সিন্ধুক খুলে ফেললেই পাওয়া যাবে ব্যাংক ডাকাতির সমস্ত টাকা। কিন্তু তুমি সব বুঝলে কি করে? ওই চাবি আমাদের বাড়িতেও একটা আছে স্যার, তবে খোলা হয় না। অর্ধেকটা দেখেই বুঝতে পারলাম বাকিটার জন্যই খুন হয়েছে। ভাই যাকে উপর থেকে দেখেছিল সেই কমল। আইডেন্টিক্যাল টুইন তো, তাই ভেবেছিল বোধহয় বিমল জামাকাপড় পাল্টে এসেছে। আসলে কমল তখন বিমলের কাছ থেকে শুনে বাড়িটা চিনতে এসেছিল। এদিকে আমি যখন পার্ক স্ট্রিটটা চিনে ফেললাম, তখন বাকিগুলো একটার পর একটা মনে পড়ে গেল। হেদুয়া, চন্দননগর, এমজি রোড, ব্যাংক ডাকাতির খবর তো পেপারেই পড়েছিলাম। আর বাকিটা শুভজিৎ স্যার যোগ করলেন। এইবার উঠে দাঁড়ালো মুন্নাদি। হ্যাঁ, ব্যাংক ডাকাতি, মার্ডার, অনেকগুলো চার্জ হবে, সেসব আপনারা বুঝবেন। আমি শুধু ভাবছি টাকার লোভ এমনই একটা জিনিস যে নিজের যমজ ভাইকে মেরে ফেলতেও একবারও দ্বিধা করে না মানুষ। তোমাদের নামিয়ে দিয়ে আসি? অনেক রাত হয়ে গেছে তো। না স্যার, লাগবে না। আমরা হাঁটতে হাঁটতে ঠিক চলে যাব, দুই ভাই বোনে। আমার হাতটা ধরে হাতিবাগানের দিকে হাঁটছিল মুন্নাদি। হঠাৎ নিজেকে কেমন একটা ভাগ্যবান মনে হলো। আমিও ভাই, কিন্তু আমার জন্য আমার দিদি একজন খুনের মুখোমুখি হতেও দ্বিধা করে না। আমার কোটি টাকার কোনো দরকারই নেই আসলে।
107 FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনলেন রাজা ভট্টাচার্যের লেখা চাবি কাঠি রহস্য। বিভিন্ন চরিত্রে মুন্না, বিহু, বুবলাই, অর্ণব, বিশাল, আত্রেয়, ডক্টর, অর্পণ, পুলিশ সোমক, কাকিমা শুক্লা, আইসি সুদীপ্ত, ওসি উজ্জ্বল এবং কমলের ভূমিকায় বাসু। গল্পের সূত্রধার সৌমি। সমগ্র পরিকল্পনা ও পরিচালনা শুভদা। সহকারী পরিচালক পায়েল চ্যাটার্জি। শুনলেন গল্প স্বল্প। শুধু রেডিওতে নয়, গল্প স্বল্প শুনুন ইউটিউবেও। প্রতি রবিবার রাত 9টায় শুনুন নতুন গল্প আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আকাশবাণী কলকাতায়।